হাই, সব কোথায়? ঝটপট চলে এসো। এসে গেছি কিন্তু আবার তোমাদের কাছে গল্প নিয়ে। একটু চটপট চলে আসো তো দেখি সব। কোথায় আছো সব? একটু কমেন্ট করো, সব ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। চটপট করে চলে আসো, চটপট করে চলে আসো সব। আর সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, কিন্তু আজকে আমি খুব 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 খারাপ আছি একটু। আমার প্রচণ্ড আজকে শরীর খারাপ। হ্যাঁ, তো জানি না কতক্ষণ তোমাদের সামনে বসতে পারবো, যেহেতু আজকের ডেটটা পেয়ে গিয়েছিলাম আর কথা দিয়ে দিয়েছি যে আজকে আসবো, তাই তোমাদের কাছে চলে আসলাম তোমাদের ভালোবাসায়। এখন কথা হচ্ছে জানি না কতক্ষণ করতে পারবো। হ্যাঁ, তো ঘোষ বলছে হাই, গুড ইভিনিং, কেমন আছো? অল ক্লিয়ার। হাই, খুব ভালো আছি রীতা। রঞ্জিতা পল বলছে এসে গেছি ডিয়ার। থ্যাংক ইউ, আই লাভ ইউ। তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাই, সেই কারণেই তোমাদের আজকে আমি প্রচণ্ড অসুস্থ। হ্যাঁ, তো তথাপি মনে হচ্ছে যে না, যেহেতু আমি বলে ফেলেছি আজকে আসবো, হ্যাঁ, তো সেহেতু আমি আর আজকে আর মানে সত্যি ইচ্ছা করছে না। আমার ভয়ানক কষ্টও হচ্ছে, সারাদিন ডাক্তার করে এই মানে ফিরলাম। তো যাই হোক, এই সমস্ত কাহিনী শুনতে হবে না, সবারই মোটামুটি শরীর খারাপ থাকে, আর সবাইকে বোর করবো না। বলছে কি হলো তোমার? সিজলিং শায়রি বলছে হাই আন্টি, কেমন আছো? হাই, খুব আজকে ভালো নেই গো, আজকে আর খুব 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 ভালো নেই বলবো, আজকে বলবো যে খুব 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 শরীর খারাপ আমার। তো যাই হোক, তোমরা খুব 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 ভালো থাকো, আশা করি ভালো রেখেছে ভগবান। তো তোমাদের রথে কে কতটা আনন্দ করলে, কে কতটা রথ টানলে। কালকে আমাকে জয় জগন্নাথ টানেনি, যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমার কি হয়েছে বলতে, কি হয়েছে এটা কিছু বলার নেই, যে ডাক্তারও বলছে যে কি হয়েছে। সত্যি কথা বলতে কি কিছুই হয়নি, আমি শুয়ে রয়েছি সারা মানে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি, এর মধ্যে হঠাৎ ছেলে এসছে, আমাকে ডাকছে যে মা দরজা খোলো। তো তখন আমি স্টেপ মানে পাটা জাস্ট ফেলেছি, আর আমি দাঁড়াতে পারছি না, মানে স্টেপ নিতেই পারছি না, জানো তো। তো ওই যে ব্যথা, ওই যে ফোলা, ওই যে যন্ত্রণা, আজকে 3 দিন অনেক রকমের টেস্ট হয়েছে। এই কি জয় জগন্নাথ একটা জিনিসে বাঁচিয়ে দিয়েছে, সব ভালো রিপোর্ট, সব ভালো এসেছে। তো আজকে এক্সরেও হলো, ডাক্তার দেখালাম, ভয়ানক পায়ে ব্যথা ছিল। তো সেই কারণে তোমাদের কাছে কি করব মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানি না, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও, হ্যাঁ, যদি প্রোগ্রাম ইয়ে হয়। হ্যাঁ, তো ঠিক আছে, আর আমি কথা বলছি না। হ্যাঁ, আর তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই খুব 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 কালকে আনন্দ করেছো। তো আমি শুরু করে দিলাম আজকের গল্প, আজ আর লেট করা যাচ্ছে না। তো তৃষা বলছে হাই, অরিজিৎ মজুমদার বলছে হাই, অনিন্দিতা মুখার্জি বলছে হাই। হাই 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 হাই, সবাই ভালো থেকো। আমি আজকে অতটাও ভালো নেই, তো যাই হোক, আর কত ভালো নেই ভালো নেই বলবো ভাই। আজকে দেখো, এখন সবাই মোটামুটি অসুস্থ, তো আমিও যদি এই ভালো নেই ভালো নেই বলি না, ভালো লাগবে না কারোর শুনতে। তো আজকে আমি গল্প শুরু করে দেই। হ্যাঁ, তোমরা কিন্তু থেকো। এখন কজন হয়েছে? ঠিক আছে, তাহলে শুরু করে দিচ্ছি। আমি আজকে যেই গল্প তোমাদের শোনাবো, হ্যাঁ, তো গল্পটা কিন্তু বেশ পুরনো। বেশ পুরনো বলতে অনেকটাই পুরনো। আর গল্পটা হচ্ছে গিয়ে তোমার রানীগঞ্জ, মানে আসানসোলের যে ওখানে যে রানীগঞ্জ, আরও রানীগঞ্জ আছে কিনা আমি জানি না। তো যাই হোক, আমি ওই আসানসোল রানীগঞ্জের কথা আজকে তোমাদের বলবো। আর তারপরে ওরা চলে আসে কলকাতায়, আমাকে কলকাতায় বলতে বলেছে, সেই ঠিকানাটা আমাকে বলতে না করেছে। তো এখন একটু আমাকে ধরিয়ে দিতে হবে, মানে রানীগঞ্জে আমি যাদের কথা বলছি, তো সেই ফ্যামিলির হচ্ছে যমজ দুটো মেয়ে। হ্যাঁ, তো অনেকটাই পুরনো। তো ওদের নাম হচ্ছে, নামটা বলেছে, যেহেতু বাড়ির নামটা বলেছে, তো যখন যমজ সন্তান ওদের হয়, তো সেই সময় নাম রেখেছিল ওরা ওদের সন্ধ্যা আর মালতী। হ্যাঁ, তো সন্ধ্যা আর মালতী দুটো বাচ্চার বেবি, মেয়ে বেবি হয়েছিল, তাদের নাম সন্ধ্যা আর মালতী ছিল। তো এখন কি হয়েছে, ওই সন্ধ্যা আর মালতী যখন ছোট ছিল, এই ধরো তোমার তিন
মানে 3+ এইরকম ওদের যখন বয়সটা ছিল, তো সেই সময় একদিন কি করেছে, মানে ওই সন্ধ্যা মালতীদের বাবা মা আর তার কাকা আর কাকিমা আলাদা, এরকম একই বাড়ি, তো তাদের দিকে না একটা কুয়ো ছিল, হ্যাঁ, তো তাদের পোর্শনটার মধ্যে কুয়ো ছিল। তা ওই বাচ্চা কি করেছে, কখন যেন মালতী, সন্ধ্যা না, হ্যাঁ, মালতী যেন কখন ও খেলতে খেলতে হাঁটতে হাঁটতে গিয়ে ওই কুয়োর মধ্যে পড়ে যায়, হ্যাঁ। তো কুয়োর মধ্যে যখন পড়ে যাওয়ার পর, তো যখন বাবা মা যখন জানতে পারলো, খোঁজ করলো, তো তখন স্বাভাবিক কথা, ওইটুকুনো বাচ্চা পড়ে গেছে মানে একটা মারাই গেছে ও। তো যখন ও মারা যায় এই নিয়ে খুব কান্নাকাটি, তো বাড়িতে মা, স্বাভাবিক কথা একটা সন্তান কারোর হলে। তো যখন মারা যাওয়ার পর ওরা কি করলো, ওই সব সময় না ওর মা শুনতে পেত কি, কুয়ো মানে ওর কাকার দিকটা, সন্ধ্যা মালতীর কাকার দিকটা, এবার কাকাদের সাথে ওদের সম্পর্কটা না অতটা ভালো ছিল না, কাকাদের সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল, মানে সবসময় একটা সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি এইরকম একটা ব্যাপার ছিল কাকার সাথে, হ্যাঁ। তো এখন যখন ওই মারা যাওয়ার পরে ওর মা প্রচণ্ড কান্নাকাটি করতো, থাকতে পারতো না। আর উনি না শুধু ওই মনে হতো কি কুয়োর ওদিক থেকে কান্নার আওয়াজ আসছে। তো এই মতো অবস্থায় ওর মা দিন দিন আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই জন্যে কি করেছে, ওরা ওই বাড়িটা ছেড়ে কলকাতায় চলে আসে, মানে ছেড়ে মানে কি বিক্রি করে নয়, মানে ছেড়ে, ওর ঠাকুমা আছে, ঠাকুমার ওপরে রেখে, আর কাকা তো আছেই, সন্ধ্যা মালতীর কাকা তো আছে, তো ওরা ওই চলে আসে কলকাতায়। এখন কলকাতায় ওরা যখন আসে, কলকাতায় তখন সন্ধ্যা মালতী পড়ে গেছে, সন্ধ্যাকে নিয়ে ওর মা কলকাতায় চলে আসে। কলকাতায় এসে এখানে স্কুলে ভর্তি করে দিয়ে ঠিয়ে ওরা এখানে মোটামুটি যখন 12 বছর বয়স, তো সেই সময় ওর ঠাকুমা মারা যায়। তো ঠাকুমা যখন মারা যায়, সন্ধ্যার যখন ঠাকুমা মারা যায়, তো সেই সময় সন্ধ্যার মা মানে বাবা আসেন, বাবা এসে যতটা করার করেছে। এবার তখন সন্ধ্যাকে নিয়ে সন্ধ্যার মা পরে আসে, ওর ঠাকুমার শ্রাদ্ধের দিন আসে। এবারে ওদের কথা হচ্ছে শ্রাদ্ধের এখানে কাটিয়ে তারপরে ওরা এই বাড়িটা বিক্রি, মানে বাড়ির ভাগাভাগ করবে, করে বাড়িটা বিক্রি করে ওরা একদম চলে আসবে। তো এইরকম একটা মনস্থির করেছে, করে যখন ওরা এসেছে, তো সেই সময় কি হয়েছে, মানে সম্পত্তি দিতে কাকাদের একটু অসুবিধা, যে আমার মাকে আমি এত বছর দেখেছি, ও তো আমার মাকে দেখেনি, তাহলে মানে সম্পত্তি কেন সমান সমান ভাগ হবে, হ্যাঁ, এই নিয়ে একটা ঝামেলা চলছে। এদিকে বাড়িতে একটা প্রোগ্রাম চলছে, সেই একটা মানে দৌড়াদৌড়ি। তার মধ্যে কি হয়েছে, ওই সন্ধ্যা যখন ও হঠাৎ খেলতে 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 খেলতে, মানে হাঁটতে চলতে, যখন খেলতে না, মানে ও ঘুরছে, ওর কাছে তো ওই বাড়িটা, মানে 3 বছরের বাচ্চার তো স্মৃতিতে আর কিছু নেই, 3.5 বছরের বাচ্চার এই বাড়ির, হ্যাঁ। তো সেই হেতু ও কি করেছে, ও বাড়িটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে ঠিক যখন কুয়োর কাছে এসেছে, ও তখন দেখছে কি, একদম ওরই মতন দেখতে একটা মেয়ে কুয়োর পাড়ে বসে রয়েছে, আর বসে থেকে ওকে বলছে কি, আয় এই সন্ধ্যা, আয় আমার কাছে আয়, কিরে আয় না, আমার সাথে থাকবি, আমার কিন্তু একা একা ভালো লাগে না, হ্যাঁ, তুই থাকবি আমার কাছে, এই সন্ধ্যা আয়, আয় আমার কাছে আয়, আসবি, থাকবি আমার সাথে। তো সন্ধ্যা কি করেছে, এক তো প্রথম কথা হচ্ছে একদম ডিটো ওরই মতন দেখতে, ও তো আর জানে না এরকম হয়েছে, ওকে বলাও হয়নি, আর বলাটাও ঠিক না। তো ও কি করেছে সেই সময়, ওই রকম একটা ওরই মূর্তি ওকে ডাকছে, ও না পুরো ওখানে মানে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে ও ভাবছে যে কি করব, যাব কি ওখানে যাব না, হ্যাঁ। তো তার মধ্যে না বলছে, আসবি আয় না। এখন সন্ধ্যা কি করেছে, এবারে ঘাবড়ে গেছে
যে এইরকম তো কোনোদিন দেখেনি, এরকম তো শোনেও নি কোনোদিন যে কারোর মতন কেউ এরকম বন্ধু থাকতে পারে বা কিছু। এইবার ও যখন না আমি যাই, মা বকা দেবে এইরকম মনে করে ও যখন আবার ঘুরছে, তো সেই সময় না ওর যে ডাক, হ্যাঁ কিরে আয়, আসলি না তো, আসবি না তো, এইবারে না হু 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 করে না কাঁদছে, আয় আয় আমি তোর সাথে খেলবো, আমি তোর সাথে থাকবো, আমার এখানে একা একা ভালো লাগে না, আমি তোর সাথে থাকবো, আমার সাথে থাকবি তো, আমরা দুইজনে থাকবো এখানে। তো এখানে বলতে কোথায় ও জানে না, ও তথাপি কি করেছে আর ওই ওই ডাকের দিকে না গিয়ে ও যাই হোক বাড়ি চলে এসছে। মানে ও এইবার কি করেছে না ছুটতে, মানে ওর একটা ভয় এসে গেছে যে একদমই আমার মতন দেখতে আমাকে ডাকছে, ও না ভয় পেয়ে গেছে একেই, মানে ওটা একটুখানি গ্রাম গ্রাম ছিল, আর ও এখানে মানুষ ওরকম দেখেনি কিছু, ও প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ছুটতে বাড়িতে এসে ও কি করেছে ঠাকুমার ঘরটাতে গিয়ে ও না এরকম বসে বসে ভাবছে, হ্যাঁ বসে বসে এরকম ভাবছে যে ওই মেয়েটার কথাই ভাবছে। তো সেই সময় ওর মা এসে, সন্ধ্যার মা এসে বলছে, এই সন্ধ্যা কি হয়েছে, তুই এখানে বসে রয়েছিস কেন? তখন বলছে কি, ও মা আমার মতন একটা মেয়ে না আমাকে ডাকছে। তো বলছে কি পাগল নাকি তুই? বলছে হ্যাঁ একদম আমার মতন দেখতে একটা মেয়ে আমাকে ডাকছে। তো ওর মা ভেবেছে কি সন্ধ্যার না একটা মানে ফুবিয়া আছে, কি বলতো, ও না নিজের ছায়া দেখে ও ভয় পায়, এটা ও ছোটোর থেকেই ওর নিজের ছায়া দেখে ভয় পায়, পেতো, আর এখনও ও যখন হেঁটে যায় না ওর সাথে সাথে যখন ছায়াটা দেখলেই ও ভয় পায়। তা ওর মা ভেবেছে কি হয়তো সেইটা, হ্যাঁ। তো যাই হোক বলছে কি যা বোকা, এরকম হয় নাকি কখনো, বলে ঠলে ওর মা তখন ওকে যে আয় খেতে আয় বলে ওকে নিয়ে গেছে ঘরে। এখন নিয়ে যাওয়ার পরে এদিকে তো বাড়িতে একটা ঝামেলা চলছে, আর ওর দিকে ওর কথা আর ভাববার যে কি বলছে কি না বলছে, ওরা ওই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই একটু বেশি ব্যস্ত। তো যাই হোক এখন ওই রাত্রিবেলা ও যখন শুইছে, তো সেই সময় ওর মা বলছে কি তুই এখানে ঘুমা, আমি আসছি, মায়ের সাথেই শোই, আমি আসছি, কেন এত বাড়িতে লোকজন খাওয়া দাওয়া হবে, তাদের সব পাট চুকলে আমি আসবো তোর কাছে। তো সেই সময় যখন সন্ধ্যা ঘুমিয়ে রয়েছে, ওই রকম ও কি করেছে এরকম জানলাটার কাছে না শুয়ে রয়েছে, ওর ঘুম আসছে আসবে আসবে এরকম তন্দ্রা মতন ভাব। তো সেই সময় কি করেছে হঠাৎ, মানে কোনো কিছু নেই, হঠাৎ জানলার মধ্যে ছপ করে আবারও সেই ওরই মতন দেখতে সেই একটা মেয়ে, মানে ওর মতন দেখতে হলেও চেহারাটা একদম ওর মতন হলেও সারা শরীরের মধ্যে না জামা কাপড়ের মধ্যে চুলের মধ্যে জটা জটা টাইপের, পুরো চুলটা মানে ধুলো মাটি, আর শরীরের মধ্যে মনে হচ্ছে যেন জামা কাপড়ের মধ্যে একটা শ্যাওলা পড়ে গেছে, হ্যাঁ। আর চোখগুলি মানে একটা মেয়ের মানে অনেকটা বড়, মানে নিজের থেকেও অনেকটা বড় চোখটা, মানে চোখটার দিকে তাকালে যেন একটা আতঙ্ক হয়ে যায়। এইবারে কি করেছে ঝপ করে ওর জালনার এরকম গড়াচ্চা ধরে, কিরে আসবি না, আয় আমি কিন্তু তোকে নিয়ে যাব, তোকে কিন্তু আমি নিয়েই যাব, তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে, আমার তো ওখানে একা একা ভালো লাগছে না, চল চল আমার সাথে চল, চলবি তো, এক্ষুনি চলবি, বেরিয়ে আয় বেরিয়ে, এরকম করছে, আর ওরকম করছে, আর চোখগুলি না করে মানে মনে হচ্ছে কি ঠেলে বেরিয়ে আসবে। তো ওই দৃশ্য যখন ও জানলা দিয়ে দেখেছে একটা 12 বছরের মেয়ে, তো সেই সময় ও কি আর থাকতে পারে, ও পরিত্রাহী যখন চিৎকার করেছে, তো সেই সময় ওর মা ছুটে এসেছে, তখন চিৎকার করে ও পুরো দাঁত লেগে গেছে, কেন ওই রকম একটা বিভৎস ধরনের একটা চেহারা, ওরই মতন একটা মেয়ে, হ্যাঁ এরকম বিভৎস, ওর 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 প্রতি মনে হচ্ছে কি মানে ওর টর্চার হচ্ছে ওর ভেতরটা, যখনই কিনা ওই মেয়েটাকে ও দেখছে। তো এবারে ওর মা বলছে যে দাঁত ফাত এরকম লেগে গেছে, এসে তাড়াতাড়ি ছুটে এসে সবাইকে ডেকেছে, চোখে মুখে জল দিয়েছে, তখনও ও একই কথা বলছে, ওমা আমার মতন একটা মেয়ে আমাকে ডাকছে, আমার মতন একটা মেয়ে আমাকে নিয়ে যাবে, মা আমাকে ধরে রাখো। মানে এবারে কি হয়েছে, মেয়েটা যখন ওকে ডাকছে না,
ওর সাথে একটা এমন কানেকশন হয়ে যাচ্ছে যে তখন কিন্তু সন্ধ্যা ওর ওপরে মানে ও এতটা হাবি হয়ে যাচ্ছে, ওর এক মনে হচ্ছে হ্যাঁ আমি চলে যাই ওর সাথে, আর এক মনে ওকে দেখলে ভয় লাগছে, কিন্তু ওর মনে হচ্ছে আমি ওর সাথে চলে যাই। তো তখন ওর মা না বুঝে উঠতে পারছে না যে এরকম তো মেয়ে কোনোদিন করেনি, কোনোদিন না ছোটোর থেকে, তাহলে মেয়ে এরকম করছে কেন। হ্যাঁ, তো যাই হোক, এখন ওর মা বলছে কি, ওর বাবাকে বলছে দেখো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ঝামেলা মিটিয়ে আমি চলে যাই, মেয়েটা না এখানে আসার পর থেকে এরকম অসুস্থ হয়ে পড়ছে, কি জানি সব বলছে, তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখান থেকে আমরা চলে যাব। বলে ওই রাত্রির যখন হয়েছে সেই সময় কি করেছে, ওর মা ইসেকে নিয়ে শুয়ে রয়েছে, সন্ধ্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে কখন যেন ঘুমের মধ্যে আবারও ওই ডাকটা, এবার কিন্তু আর ও মালতীকে দেখতে পাচ্ছে না, এইবার যেন মনে হচ্ছে কেউ যেন মানে কতটা মানে একটা অন্য কোনো একটা দুনিয়া থেকে ওকে আহ্বান করছে, যে ও আর এই ডাক উপেক্ষা করতে পারছে না। ওর এইবার কি করেছে, ঘুমানো অবস্থায় ঘুমিয়ে রয়েছে, ও কানে শুনতে পাচ্ছে যে ওকে ডাকছে, আয় চলে আয় চলে আয়, তুই আমার কাছে চলে আয়, তুই আমার সাথে থাকবি। হ্যাঁ, তখন ও এইবারে ওর ডাকটা হচ্ছে এই বোন আয়, এই বোন আয়, এরকম। ও না কি করেছে, ঘুমিয়েছিল, পট করে চোখটাকে খুলেই বসে পড়েছে, বসে পড়ে না আমাকে যেতে হবে, হ্যাঁ ওর ভেতরে হয়েছে আমাকে যেতে হবে। এইবারও ওই ডাক আর উপেক্ষা করতে না পেরে ওই ডাকের যেই দিক দিয়ে ধ্বনিত হচ্ছে, ও সেই দিকে সোজা ওই রাত্রের বেলা ওই মেয়ে দরজা খুলেছে, বাইরের দরজা খুলেছে, প্রত্যেকটা জিনিস খুলে ও যখন বাইরে বেরিয়ে এসেছে, তো সেই সময় কপাল করে ওর মায়ের ঘুম ভেঙে গেছে। আর ও কিন্তু তখন চলছে, ও যে চলছে ওর কোনো হুঁশ নেই, ও কি দেখছে জানে না, এবার কিন্তু ও কিছু দেখছে না, কিন্তু ওই ডাক, ওই একটা ডাক, যেই ডাকটা কিনা ওই কুয়োর ভেতর থেকে আসছে, ওকে বোন বলে ডাকছে, ডাকছে চলে আয় চলে আয় এরকম করছে। তখন ও ওর সাথে সাথে বলছে, ওর মা তো তখন হঠাৎ যখন ঘুমটা ভেঙেছে, ওর মা যখন এরকম বিছনায় হাত দিয়েছে, তখন ওর মা দেখছে, বেশিক্ষণ কিন্তু হবে না, তখন ওর মা দেখছে যে বিছনায় মেয়ে নেই। তখন ওর মা নিজে উঠে ছুটছে দরজা খুলে যে আমার মেয়ে কোথায়। বলছে আমি দেখছি আমার মেয়ে, যেন মনে হচ্ছে মানে ও যখন ও যেই জায়গাটা দিয়ে যাচ্ছে, একটা হাওয়া ওকে মানে টেনে নিয়ে যাচ্ছে, আর ওর সাথে সাথে ধুলো বালি শুকনো গাছের পাতা, মনে হচ্ছে ও ও ওকে যেন একটা ব্যারিকেড করছে, ওই ধুলো বালির একটা স্তর ওকে ব্যারিকেড করে একদম নিয়ে যাচ্ছে সেই কুয়ো, মানে কুয়োর একটু কাছে গেছে, আর একটু গেলেই হয়তো ও ঝাঁপ দিত বা ওকে টেনে নিত, যাই হোক কিছু একটা করতো। আর সেই সময় না ওর মা তখন চিৎকার করে, এই সন্ধ্যা দাঁড়া, তুই করছিস কোথায় যাচ্ছিস, সন্ধ্যা তুই দাঁড়া। যখন সন্ধ্যা তুই দাঁড়া বলেছে, কুয়োর মধ্যে পা দেওয়া মেয়ে পেছনে মায়ের ডাক পেয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তো পেছনে মায়ের ডাক পেয়ে ও যখন দাঁড়িয়ে পড়েছে, ঠিক তখনই কি না এই রকম করে ও দেখছে যে আমার মেয়ে তো একদম পুরো কিছু বেয়ে না, সোজা একদম মালতী, মানে একদম সন্ধ্যার মাথা। ও তো ছোটবেলায় মা বাচ্চাকে নিয়ে গেছে, ও কিন্তু মালতীর সব ভুলতে না পারলেও মালতীর চেহারার সাথে ও কিন্তু এতদিন পরিচয় ছিল না ওর মায়ের। যখন মালতীকে মানে দেখছে ও কুয়োর মধ্যে একটা মানে একদম পুরো সন্ধ্যা দাঁড়িয়ে আছে শূন্যের মধ্যে, আর ওই রকম গায়ের ওই যেরকম আমি বর্ণনা দিয়েছি ওই রকম, আর চোখ দুটো বিস্ফারিত মানে ফেটে আসছে এইরকম।
তখন তো ওর মা জোরে জোরে চিৎকার করছে, আর যখন জোরে জোরে চিৎকার করছে তখন মালতী কিন্তু, সন্ধ্যা কিন্তু দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, মালতী তখন বলছে, ওমা আমাকে রেখে চলে গেছো, আমাকে রেখে চলে গেছো, আমি কি করে এখানে একা থাকি, আমি তো খুব কেঁদেছি মা তোমার জন্যে, তোমার জন্য। মানে ওই আওয়াজটা এতটা করুণ, এতটা করুণ, বলছে যে আমার কানের মধ্যে না মানে কষ্ট দিচ্ছে আমাকে ওই ওই আওয়াজটা। আর আমার আবার সেই ওই ছোট্টবেলা যেই সময়টা কিনা আমার বাচ্চা কুয়োই পড়ে গিয়েছিল, সেই সময়টা আমার ভেতরে ওইটা চলছে, আর আমার এতটা কষ্ট লাগছে, আর ও ওই রকম করছে ওখানে, আমি তো থাকতে পারছি না। আমি তো, তুমি তোমার মেয়েকে নিয়ে আছো তো, এইবার তুমি আমাকে দিয়ে দাও, বোন আমাকে দিয়ে দাও মা, আমি কেন একা এখানে থাকবো, তুমি বোন আমাকে দিয়ে দাও মা, তুমি চলে যাও, তুমি বোন আমাকে দিয়ে দাও, আমি থাকতে পারছি না। ঠিক এই রকম করছে, আকুলি বিকুলি করছে। সেই সময় আর ওর ভেতরে কোনো ভয় নেই, কিন্তু ওর মায়ের ওই কষ্ট, আর এদিকে মায়ের ওর কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে যদি কোনো রকমের সন্ধ্যাকে ও নিয়ে নেয়, হ্যাঁ, তখন ও কি করলো না, ছুটতে এসে একদম সন্ধ্যাকে পাজা কোলা করে একদম পেছন করে ছেঁচড়াতে ছেঁচড়াতে ও সন্ধ্যাকে যখন টেনে নিয়ে আসছে, তখন এই রকম লম্বা একটা হাত বার করে ওর মায়ের আঁচলটা ওই ধরেছে, ধরে সমানে কাঁদছে, ও মা আমি এখানে থাকতে পারছি না তো মা, তুমি আমাকে তাহলে নিয়ে যাও, আর না হলে তুমি বোনকে আমাকে দিয়ে যাও, আমি এইখানে আর থাকতে পারবো না, আমার খুব কষ্ট হয়, অন্ধকার জানো, আমার খুব কষ্ট হয়। তো তখন তো মা মানে চিৎকার করতে করতে যে আমাকে ছাড় ছাড় এরকম বলতে বলতে যখন এরকম করে পাজা কোলা করে পেছন হটছে, মানে ওর দিকে পেছন দেয়নি, ও নিজে পেছন হটছে আর বলছে মা তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, তুই বোনকে আমার কাছ থেকে কেড়ে নিস না, কেন আমি কি নিয়ে থাকবো। মেয়ে বলছে মা আমি এখানে কি করে থাকবো, আর মা বলছে যে আমি কি নিয়ে থাকবো, আমি তো তোকে পাইনি, কিন্তু বোনকে নিয়ে তো আমি বেঁচে রয়েছি। এই রকম দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে 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 ওই ওর সাথে কথা চালাচ্ছে মা, ওর সাথে কথা চালিয়ে চালিয়ে আর ওই মেয়েকে এরকম, আর তখন সন্ধ্যা পুরো ঘাড় মানে পুরো সেন্সলেস হয়ে ঘাড় ওর মায়ের কোলে এলিয়ে দিয়েছে। তখন মা আর মেয়ের মধ্যে একটা মানে এমন একটা জিনিস চলছে যে কে কাকে ফাঁকি দেবে, কে কাকে ফাঁকি দিয়ে আর কি নিয়ে নেবে। তখন অনেক কষ্টে ও যখন একদম পুরো বাড়িতে ঢুকে গেছে, পুরো বাড়িতে ঢুকে গিয়ে ও তখন সবাইকে এরকম জাগিয়েছে, বাবা উঠে গেছে, তখন বাবাকে বলছে এক্ষুনি আমরা চলে যাব, আমি কিছুতেই আর এখানে থাকবো না, কেন আমি আমার একটা সন্তান হারিয়েছি, আমি আমার আর সন্তান আমি হারাতে চাই না, যে কোনো প্রকারে হোক তুমি এক্ষুনি চলো, আমি একে নিয়ে যাব। কিন্তু ওকে নিয়ে যে সন্ধ্যাকে নিয়ে যে যাবে, সন্ধ্যা পুরো দাঁত মানে একদম কিছু শুকিয়ে ওর ভেতর থেকে ওই দাঁত মানে খোলাতে পারছে না, জানো তো, জুতো শুকিয়েছে, লঙ্কা পুড়িয়ে ঝাঁজ দিয়েছে যাতে হাঁচি হয়, হাঁচি হলে তাহলে ওর মুখটা খুলে যাবে, কিন্তু কিছুতেই কিছু না, ও পুরো চোখ বন্ধ, দাঁত আটকে গেছে, হাতে এরকম করে ওর এবার আস্তে আস্তে না একটা খিঁচুনি আসছে। তখন ওর বাবা বলছে ঠিক আছে, এইখানে যা হবার, আমার জায়গার যা হবার আমি পরে এসে এর একটা মীমাংসা করব, তুমি চলো ওকে নিয়ে, এক্ষুনি চলো, ওকে এইখানে রাখলে হবে না, ডাক্তারখানায় নিলেও হবে না, যেই যে ঘটনা তুমি বললে তাতে করে ওকে আমাদের ওরা না একটা বাবা, মানে বাবাটার নাম হচ্ছে মানে সবাই বলে চমৎকারী বাবা, তা বলছে আমাদের চলো এক্ষুনি চলো আমরা চমৎকারী বাবার কাছে যাই। ওরা কিন্তু তখন কলকাতায় থাকলেও ওদের ওই চমৎকারী বাবার সাথে, চমৎকারী বাবা হচ্ছে আসানসোল একটা ঘাগরবুড়ি বলে একটা মন্দির আছে, তো এখন মন্দিরটা তো মডিফাই হয়েছে, অনেক আধুনিক হয়েছে, কিন্তু এরা যেই সময় কথা বলছে, যদিও ঘাগরবুড়িতে আমিও গেছি, তো সেই সময় ঘাগরবুড়িতে কিচ্ছু ছিল না, একটা খাদ মতন ছিল, আমি নিজে দেখেছি, ওই খাদের পাশ থেকে একটা নদী বয়ে যেত, জানি না এখন সেরকম আছে কি না, আর একটা শুধু মায়ের সিঁদুর, একটা শুধু পাথর মতো একটা মায়ের মুখ ছিল, কপাল আর এই ছিল, তো
ওই মাঠ মানে একদম মাঠ মানে একদম জঙ্গল মতন সেই সময় ছিল। ওইখানে একটা চমৎকারী বাবা ছিলেন, উনি নন বেঙ্গলি, হ্যাঁ ছিলেন। উনি যে খুব একটা মানে কিছু করতেন কাউকে তা নয়, কিন্তু মানে যেহেতু ওই ঘাগরবুড়িতে ওর বাবা যাওয়া আসা করতো পুজো দিতে, তো সেই সময় ওই চমৎকারী বাবার সাথে আলাপ হয়েছিল। তো উনি কয়েকটা পাথর ওর বাবাকে দিয়েছিলেন, তো তখন ওনার মানে ব্যবসাটা ভালো গিয়েছিল। তো তখন উনি চমৎকারী বাবার কাছে যখন নিয়ে আসলেন, তখন চমৎকারী বাবা ওকে মানে সন্ধ্যাকে ঘরের মধ্যে রেখে উনি খুব মানে যতটা সম্ভব মন্ত্রপাঠ করে ওর শুশ্রূষা ওকে করলো ঘরের মধ্যে শুয়ে, হ্যাঁ নানান রকমের মানে মন্ত্র করে ঝাড়ফুঁক করে জল ঠল এই সমস্ত দিয়ে যখন মেয়ের জ্ঞান ফিরেছে, তো জ্ঞান ফেরার পর মেয়ে না এবার কিছু চিনতে পারছে না। মানে ও ফ্যাল করে মায়ের দিকেও ফ্যাল করে তাকিয়ে আছে, আর বাবার দিকেও ফ্যাল করে তাকিয়ে আছে। মানে ও ও কিছু বুঝতে পারছে না। এবার মা ডাকছে, বাবা ডাকছে, কিরে সন্ধ্যা, কিরে ওমা ওমা কি হয়েছে, ওমা কি হয়েছে, ও কিছু বুঝতে পারছে না। তখন চমৎকারী বাবা বলছে কি, ও কিন্তু না আছে এই দুনিয়ায়, ও কিন্তু না আছে ওই দুনিয়ায়। হ্যাঁ, তো যেহেতু দুই দুনিয়ার মাঝখানে আছে, ও কিন্তু কিছু চিনতে পারছে না। মানে সেই দুনিয়াটাও ও চিনতে পারছে না, এই দুনিয়াটাও ও চিনতে পারছে না। তখন বলছে বাবা উপায় তাহলে? বলছে একটাই উপায় আছে। তো ও তো জানতো যে মেয়ে এইখানে এরকম মারা গেছে, তো বাবাকে এরপরে বললো ওরা যে এই আমার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। তখন বলছে তোরা এক্ষুনি গিয়ে ওই কুয়োটা বন্ধ করে আয়। যখন কুয়োটা বন্ধ হয়ে যাবে তখন ওই দরজাটা ওর কাছে বন্ধ হয়ে যাবে। ও যে দুটো দরজার মাঝখানে রয়েছে ওই জন্য ও ধুদলা, মানে ওর কাছে ও কিন্তু তুই ডাকলে কি হবে, ও যে তোকে চিনতে পারছে না, তোকে দেখতে পাচ্ছে না, ওর কাছে সব দুধলা দুধলা, মানে উনি হিন্দিতে বলছে আবছা আবছা লাগছে, মানে কিছু বুঝে উঠতে পারছে না যে এটা কুয়াশার মধ্যে ও রয়েছে। তখন বলছে কি যে তুই যদি গিয়ে কুয়োটা বন্ধ করিস তাহলে ওর মানে ও এই দুনিয়ায় চলে আসবে, কেন ওখানে তো যাওয়ার প্রশ্নই নেই যেহেতু তুই বন্ধ করে দিচ্ছিস। তখন বলছে যে তা এখানে রাখ, বেটিকে এখানে রাখ, রেখে তুই চলে যা। তখন ওর বাবা মাকে দিয়ে মেয়েকে দিয়ে এখানে রেখে বাবা আবার রানীগঞ্জ চলে গেল। গিয়ে তখন বলছে যে দাদা বৌদির পুরো হাতে, কেন ওদের ওদের দিকে ভাগটা রয়েছে, তো সেই কারণে কুয়োটা সম্পূর্ণ তাদের ব্যাপার। হ্যাঁ, বন্ধ করবে কি করবে না তাদের ব্যাপার। তো সেই কারণে পুরো দাদা বৌদিকে হাতে পায়ে ধরে যে আমাকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, না হলে আমার মেয়েকে আমার বাঁচানো আর সম্ভব হবে না যদি কুয়োটা না তোমরা বন্ধ করো। হ্যাঁ, তখন যাই হোক কাকিমা তো হাজার হলেও বাচ্চার এরকম উনিও দেখেছেন যে তখন বললো যে আচ্ছা ঠাকুরপো তুমি চিন্তা করো না, তুমি আজকেই কুয়ো বন্ধ করে দাও। তারপরে তো যে কুয়োটা মানে বন্ধ করতে তখন লোক ডেকে এনে সাথে সাথে মাটি ফেলে, হ্যাঁ কুয়োটা পুরো ভরাট করে, মানে ওখানে পুরো একটা ময়দান করে দিল, পুরো কুয়ো ভরাট করে দিল। দিয়ে তারপরে তখন ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কি যে মানে ওর মেয়ে মনে পড়ে গেছে সব কিছু, যে আজকে একদম পুরোপুরি মানে মিটিয়ে দেওয়া হলো পুরো সব কিছু। খুব কান্নাকাটি টাটি করে তো আর কিছু করার নেই, যে আছে তাকে নিয়ে তো থাকতে হবে, যে গেছে সে তো গেছেই। তারপরে যাই হোক ওর বাবা এসে একদম পুরো পরিবার ওরা সহ একদম কলকাতায় চলে আসে। কলকাতায় আসার পরে আর কোনোদিন ওর ভেতরে ওই রকম মানে ওর কিছু মনেও নেই, আর ওর ভেতরে আর ওই রকম কিচ্ছু নেই ভয়। আর একটা জিনিস হলো এবারে ও যে ছায়া দেখলে, ওর শরীরের ছায়া দেখলে যে ও ভয় পেত, ওর কেন কে জানে এইবারে আর ওর ভেতরে ওর মা এটা লক্ষ্য করেছে, ওকে কোনোদিন জিজ্ঞাসা করেনি, ওর মা লক্ষ্য করেছে যে ও কিন্তু আর ছায়া দেখলে ভয় পাচ্ছে না। তো যাই হোক ওরা সুস্থ, এখন তো অনেকই বড়, এটা বহু আগের আমি ঘটনা তোমাদের বলেছি। তারপরে ওর বাবা গিয়ে ওদের সম্পত্তি যতটুকুনো হয় ওরা পেয়ে ওরা বিক্রি করে এখানেই চলে এসেছে। হ্যাঁ, তো যাই হোক এখন কথা হচ্ছে মনে হয় ওর মা পরে ভাবলো যে ওই ছায়াটা আসলে কিনা মালতী হতে পারে, সন্ধ্যা মালতী ওকে ছায়ার সাথে সাথে ওকে অনুসরণ করতো হয়তো। হ্যাঁ, তো সেই জন্যে এখন যেহেতু ওর সমাপ্তি ঘটে গেছে, হয়তো ছায়া দেখে এই জন্যে আরও
আমার মেয়ে ভয় পায় না। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো? আমার দুঃখও লেগেছে আর ভয়ও লেগেছে, দুটোই ছিল পাশাপাশি। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু কমেন্ট করো, জানাও আমাকে। ওদিকে মুখ করে বল, সবাই শুনতে পাবে। অনেকেই এখন লিখছে এসে গেছি ফার্স্ট ঘটনাটা শেষ হলো। বলো, যারা শুনেছো তারা বলো যে কিরকম লাগলো। হ্যাঁ, বলো কেমন লাগলো। ব্যানার্জি লিখেছে, আমার কলেজ আসানসোলে কেটেছে। আমি আসানসোলের কাছে ওদের 22 বছর পার করেছি। মা ঘাগরবুড়ির মন্দির বহুদিন ধরে ওয়েল নোন ও জমজমাট। আচ্ছা, হ্যাঁ, আপনি বহু বছর আগে গেছেন মনে হয়। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে খুব ভয়ের। বুলবুল বলছে ফার্স্ট গল্পটা শোনা হলো না, জাস্ট এলাম। সৌমি রয় বলছেন কষ্টর ভয়ের মেলবন্ধন। একদম। আচ্ছা, রঞ্জিতা বল বলছেন যে খুব ভালো লাগলো কিন্তু খুব কষ্টের ঘটনা। সৌমি রয় বলছে আচ্ছা মেলবন্ধনটা আবার লিখেছে বন্ধন। আচ্ছা, তৃষা লিখছে খুব প্যাথেটিক বাট খুব ভয়ের ঘটনা। সর্বাণী মৈত্র লিখছে খুব দুঃখের ঘটনা, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এবারে তোমরা যারা চলে এসেছো তাদেরকে ওয়েলকাম। কিন্তু তোমরা হ্যাঁ, যখন আমার রেকর্ডিংটা বেরাবে তখন তোমরা শুনে নিও। হ্যাঁ, আমি যেহেতু আমি একটু সত্যি আজকে খুবই অসুস্থ, মানে এতটাই টায়ার্ড যে মানে বোঝাতে পারছি না। আর পাটা তো আমি নিয়ে বসে আছি, আমি তাই ভাবছি যে মানে এদিকে কিন্তু আমার পায়ের মধ্যে কিন্তু যন্ত্রণা করেই চলেছে। হ্যাঁ, আর এদিকে একটু খুবই টায়ার্ড লাগছে। তো আমি আর একটা গল্প তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, শুনিয়ে আজকের মতন মানে একটু রেস্ট নেওয়ার জন্য করব। তো দ্বিতীয় গল্পটাও আমার ভালো লেগেছে, তবে আমি এটাও মোটামুটি, আমি যেহেতু আজকে 3 দিন ধরে শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে আমি এই গল্পটা জাস্ট শুনেছি। আমি এবার তোমাদের সেটাই বলছি, জানি না তোমাদের কেমন লাগবে। হ্যাঁ, ব্যানার্জি বলছেন খুব প্যাথেটিক এন্ড হরেবল, দারুণ টাচি। তৃষা দত্ত বলছে ভালো বলেছেন। আর একটা কথা হচ্ছে, আমি তাতাইকেই বলছি যে তুমি জানি না, তুমি একটু খোঁজ নিও, তখন কিন্তু এই মন্দিরও ছিল না, জাস্ট একটা বেদি, মানে বেদি মানে কি, মাটির একটা ঢিবি ছিল। তখন আমি আমার ছোটবেলার কথা বলছি, মাটির একটা ঢিবি ছিল। কারণ আমার দিদি বাড়ি হচ্ছে আসানসোল, তোমার ওই আমার দিদির শ্বশুরবাড়ি হচ্ছে আসানসোল। তো সেই ক্ষেত্রে আমার বেশ কয়েক বছর ওখানে থাকা হয়েছিল। হ্যাঁ, তো রেলপার ওদের মানে ওই ডিপুপাড়াতে ওদের বাড়ি, যদি তুমি জেনে থাকো তো। ডিপুপাড়া একদম মেন ইয়ের উপরে ছিল। তো তখন কিন্তু ওই একটা মাটির ঢিবি মতন ছিল। তো সেইখানে কিন্তু শুধু এরকম একটা সিঁদুর মাখানো, নন বেঙ্গলিদের তো সিঁদুর মাখানো থাকে, সিঁদুর মাখানো একটা মুখ ছিল, তার মধ্যে রূপোর চোখ, এইগুলি ছিল। আর কিচ্ছু ছিল না। ওই মাটির মধ্যে বসে আমরা কিন্তু পুজো দিয়েছি। আমি ঘাগরবুড়িতে একবারই পুজো দিয়েছি, যখন আমার দিদি বাড়িতে গিয়েছিলাম ছোটবেলায়। তো তুমি এটা জানবে, পুরনো যদি কেউ থাকে তাদেরকে জানবে। এখন অনেকটাই মানে ভালো হয়েছে, পাকা মন্দির। আমি এখন আর যাইনি, পাকা মন্দির করেছে, আমি ছবি দেখেছি। তো ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ, দ্বিতীয় গল্পটা আমি বলছি তোমাদেরকে। কমেন্ট আছে কিছু? একজন লিখেছেন যে খুব বেশি চাপ নেবেন না, রেস্ট করুন আর খুব তাড়াতাড়ি সুস্থ হন। আচ্ছা, এবারে আমার আবার 23 তারিখে, মানে তোমাদের কি বলবো বলো তো, মানে এত ভালো লাগে নাকি শরীর খারাপের কথা বলতে। 23 তারিখে আমার আবার দাঁতের অপারেশন আছে, সেটা আমাকে আবার যেতে হবে ডেন্টালে, শিয়ালদা ডেন্টাল। হ্যাঁ, আর তার আগের দিনও আমার একটা প্রোগ্রাম তোমাদের সাথে রয়েছে। তোমাদের এত ভালোবাসা, তো আমি একটু হলেও আসবো, কারণ পরের দিন আমাকে আবার 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। মাড়ি অপারেশন করে, আক্কেল তো এখনো হয়নি, তাই আক্কেল মাড়ি উঠবে একটা। ঠিক আছে, আর লেট করলাম না। হ্যাঁ, শুরু করে দিলাম। তো আমি এবারে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি, সেই গল্পটা হচ্ছে, আমি বলছি এটা হচ্ছে ওরা মানে যাদের আমি ঘটনাটা বলছি, এটা শোনো, এটা প্রচণ্ড ভয়ের। এখন কথা হচ্ছে যে আহেরি বলে, মানে আহেরি আর ঋষি, ওরা হচ্ছে স্বামী স্ত্রী। হ্যাঁ, তো আহেরি আর ঋষি স্বামী স্ত্রী, ওরা তো মানে চাকরি করে। আবার তার মধ্যে কি হয়েছে, মানে আহেরি চাকরি করে না,
ঋষি চাকরি করে, বেশ মোটামুটি ভালো জায়গাতে, একটা ভালো কোম্পানিতে আছে, ঠিকই আছে, ঠিকঠাক ফ্যামিলি, সব ঠিক আছে। তো ওরা ঠিক করলো কি, ওরা একটা হোটেল খুলবে। ওরা সিকিমে একটা মোটামুটি একটা হোটেল, মানে একজন ওটা চালাতে পারছে না বা চালাবে না, ওদের সাথে কথা হলো যে সিকিমের ওই হোটেলটা ওরা নেবে। তো সেই ওরা যখন নেবে বলছে, হোটেলটা কিন্তু বন্ধ আছে। তো তখন কি হয়েছে, আহেরি বলছে কি যে দেখো, আমরা যদি এই হোটেলটা নেই না, তো আমরা কি করব, এই হোটেলটাকে একটা মানে ঘরানা, পুরনো ঘরানা একটা আমরা টাচ রাখবো, যে মানে সব পুরনো জিনিস দিয়ে, আগেকার দিনের মানুষদের, সে সাহিত্যিক হোক, সিনেমা আর্টিস্ট হোক, বা পুরনো এই সমস্ত জিনিস দিয়ে আমরা মানে ওই হোটেলটাকে সাজাবো। তো ওরা কি করলো, এখনো অনেকটাই মোটামুটি বাকি আছে, জাস্ট কথা হচ্ছে, হ্যাঁ, অ্যাডভান্সও দেওয়ার এরকম কথা চলছে। তো আনন্দের চোটে আহেরি কি করতো, সবসময় সব যত অ্যান্টিক জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলি ও কালেক্ট করে ও ঘরের মধ্যে রেখে দিত, যে যখন পুরোপুরি আমাদের হাতে চলে আসবে, আমরা যখন খুলবো হোটেলটা, তো সেই সময় আমরা এই অ্যান্টিক জিনিস দিয়ে পুরোনো দিনের একটা টাচ রাখবো। হ্যাঁ, তো যাই হোক, এইরকম প্রচুর জিনিস ও ওর স্টোর রুমে জমিয়েছে। একদিন কি করেছে, আর মানে ও কি খুব প্রচণ্ড জলি মেয়ে, হ্যাঁ, মানে ওর পক্ষে সম্ভব যে ওখানে গিয়ে ওদের দুইজনেরই পক্ষে সম্ভব, খুব একটা বেশি দিনের এটা ঘটনা নয়, হ্যাঁ, মানে বেশি দিন নয়, বেশি বছরের, এই 5-6 বছর এরকম হবে। তো ওরা এতটাই মানে কনফিডেন্ট যে আমরা পারবো, আমরা মানে একদম ঠিক একটা জায়গায় এই হোটেলটাকে আমরা নিয়ে যাব। এই সময় কি করেছে, একদিন ঋষি যখন অফিস ফেরত বাড়ি ফিরছে, তো সেই সময় ও অটোতে উঠে, যখন মানে ও তো ট্রেন থেকে নেমে যখন বাড়ি ফিরছে, তো ও তখন অটো করে একদম ওদের বাড়ির কাছটাতে, মোড়টাতে নামে। তো সেই মোড়টাতে যখন ও নামে, ও অনেক কিছু মানে ওই শপিং করেছে, মানে জামা কাপড়, মায়ের, বাবার, নিজের অনেক কিছু শপিং করেও ও কি করেছে, অটোটাই যখন ও ভিড় দেখেছে, তো সেই সময় ওই জিনিসগুলি ও অটোর পেছনটাই রেখেছে। এখন অটোর পেছনটায় যখন ও প্রত্যেকটা প্যাকেট রেখেছে, তো যখন ও ওর যেই মোড়টায় ও নামবে, সেখানে যখন ও এসেছে, আসার পরে কি হয়েছে, ও যখন প্যাকেটগুলি হাতে করে নিয়ে এসেছে, একসাথে অনেকগুলি প্যাকেট, যতগুলোই ও রেখেছিল, ও ততগুলোই আবার অতগুলোই হাতে তুলে ও বাড়িতে নিয়ে এসে ও কি করেছে, আহেরিকে বলছে যে এই না, ওই জিনিসগুলি একটু দেখে নাও, হ্যাঁ, ঠিক তোমাদের পছন্দ হলো কি না, মা বাবার জিনিস, তোমাদের জিনিস, আর আমার জন্য কফি করো, আমি ওয়াশরুমে যাচ্ছি। তো ওয়াশরুমে ও যখন ঢুকে গেছে, আহেরি যখন, দেখো মেয়েদের জিনিস আসলে আগেই তারা খোলে কি কফি করতে ছুটবে, ও যখন জিনিসগুলি খুলে না, ও ঘরের ভেতর থেকে চিৎকার দিচ্ছে, ওয়াও, কোথার থেকে পেয়েছো এটা, কি দারুণ, কি সুন্দর, কোথার থেকে পেয়েছো, এই ঋষি কোথার থেকে পেয়েছো, মানে এরকম ঘর থেকে ও চিৎকার করছে, হাসছে, মানে কি একটা যেন ও পেয়েছে হাতে, এরকম একটা করছে। হ্যাঁ, তো সেই সময় ঋষি বলছে, কি হলো, কি হয়েছে গো? ঋষি ভেবেছে কোনো জিনিসে হয়তো কোনো খারাপ কিছু নিয়ে এসেছি, ও তাই চিৎকার করছে। ঋষি তখন হাত মুখ মুছে চলে এসেছে ঘরে। ঋষি বলছে কি হয়েছে, তখন দেখছে একটা প্যাকেটের মধ্যে একটা আয়না, মানে ওই আয়নাটা কি বলবো, বলছে যে, মানে বলছে আন্টি, আয়নাটা আমি এই রকম আয়না মানে কখনো দেখিনি, রূপকথাতে আমি ওই আয়না দেখেছি। বলছে ডিম আকৃতি একটা আয়না, একটা এরকম তলার মধ্যে একটা স্ট্যান্ডের মধ্যে রয়েছে, আয়নাটা যেন গ্লোব থাকে, আমাদের গ্লোবের যেমন দুদিকে থাকে, একদিকে থাকে, এটা দুদিকে এরকম আছে, আয়নাটা এরকম জাস্ট এরকম এদিক যাচ্ছে এদিক আসছে। হ্যাঁ, আর তার আয়নাটা এত সুন্দর দেখতে, মানে মনে হচ্ছে কোনো মানে কত যুগের রাজা বাদশাদের ঘরের আয়না। আর ওই আয়নার যে কাচটাকে মুড়িয়ে রয়েছে,
রূপোর কাজ করা, রূপো দিয়ে কাজ করা। তো বলছে এখন তখন আহেরি বলছে এত সুন্দর আয়না তুমি কোথার থেকে, মানে ও জানে যে আমরা যেহেতু এগুলি মানে অ্যান্টিক জিনিস কালেক্ট করি, তো ও হয়তো নিয়ে এসেছে ওই আমাদের ইসের জন্যে। তখন বলছে যে আমরা যে ওই ইসে খুলবো সেই জন্যে, মানে হোটেল খুলবো। তখন বলছে কি যে না এটা তো আমি আনিনি, এটা তো আমি আনিনি, এটা আমি কিনিও নি, আমি আনিনি, এটা আসলো কোথার থেকে? তখন বলছো কি বলছো তুমি? বলছে হ্যাঁ এটা আসলো কোথার থেকে, আমি তো এটা কিনিনি। বাহ খুব সুন্দর তো, এ বাবা আমি কার জিনিস নিয়ে চলে আসলাম। হ্যাঁ তখন বলছে কি যে এবার বলছে এরাম তাহলে সত্যি তো দেখো লোকে তো খারাপ ভাববে তুমি। এবার দেখো ওরা যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা তো জানো যে টোটোওয়ালার সাথে অটোওয়ালার সাথে আমাদের রেগুলার যাওয়া আসা করলে তাদের সাথে আমাদের মুখের একটা পরিচিত আমাদের থাকে, আমরা তাদেরকে ডাকি কথা বলি রাস্তায় দেখলেও। তো ও তখন আহেরি বলছে দেখো তো ভেবে তুমি কার অটোতে এসেছো। সেই সময় ঋষি বলছে আমার ওই অটোওয়ালার মুখ চেনা না, একটা নতুন অটোওয়ালা যে কিনা আজকে এসেছে ওই অটোওয়ালাকে আমি কিন্তু চিনি না। হ্যাঁ তখন বলছে আমি তাহলে কি করে দেব? বলছে যে তুমি এক কাজ করো, এটা ঘরে আছে ঘরে থাক, তুমি যখন যাবে তখন তুমি প্রত্যেকটা অটোওয়ালার মুখ দেখবে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি এই অটোওয়ালার অটোতেই উঠেছিলাম তাহলে তুমি তাকে দিয়ে দিও, যদি তার কাছে কেউ খুঁজতে আসে তখন কিন্তু তুমি দিয়ে দিতে পারবে। হ্যাঁ তো সত্যি কথা বলতে আর সেই অটোওয়ালাকে পেলোই না খুঁজে, আর কোনো দিন যে এরম একটা আয়না হয়েছে স্ট্যান্ডেও এটা নিয়ে কোনো কথা ওঠেনি। ভালো কথা আহেরি ওইটাকে রেখে দিয়েছে। এখন কি হয়েছে, আহেরি যখনই ওই আয়নাটা দেখে পুরো ও একটা মন্ত্রমুগ্ধের মতন সারাক্ষণ আয়নাটাকে ও দেখতে থাকে, আয়নাটার সাথে ও কথা বলছে, আয়নাটা দেখে হাসছে, আয়নাটাকে এই চুল ঠিক করছে, এই করছে সেই করছে। ওর ভেতরে এখন ওই জিনিসটা, এখন ধরো ও ঘরের মধ্যে ওরকম করছে, তো এবার শাশুড়ি ডাকলো বৌমা বৌমা এরকম ডাকলো, সাড়া নেই কোনো। ও কিন্তু ও বিভোর হয়ে আছে ওই আয়নায়, ও সাজছে, ও কথা বলছে, ও হাসছে, ও সব ওই আয়নাটার সাথে করছে। এবার অনেক ডাকাডাকির পরে হ্যাঁ হ্যাঁ মা আসছি, মানে ও একটা মানে অন্য একটা ঘোরে আসছি। এইবারে যখন এই জিনিসটা দিনের পর দিন হচ্ছে, তো সেই সময় কি হয়েছে এটা নিয়ে বাড়িতে কথা উঠেছে, তখন এটা ঋষির কানে গেছে, ঋষিও ফলো করেছে যে আহেরি থেকে থেকে ওই স্টোর রুমটার মধ্যে যাচ্ছে, যেই স্টোর রুমটার মধ্যে কিনা অ্যান্টিক জিনিসগুলি রয়েছে। তো মানে ভাবতো কি ঋষি ভাবতো ও তো এই জিনিসগুলি ভালোবাসে, হয়তো মোছে পরিষ্কার করে, সেই জন্য ওই ঘরটার মধ্যে যাচ্ছে। হ্যাঁ তো ওর শাশুড়ি বলছে দেখ ওর একদম ঘরে মন নেই, ও রান্না বান্না করে না, হ্যাঁ সময় মতন আমাদের খেতে, বাবার ওষুধ দেয় না, উনি হার্টের পেশেন্ট, খেতে দেয় না, এই রকম করছে, এটা তো ঠিক না, তুই একটু বৌমাকে বুঝিয়ে বল। আমি বললে এরকম একটু মানে অসন্তুষ্ট হচ্ছে এরকম। তখন ঋষি ডেকে বলছে আহেরি কি হচ্ছে তোমার ওই ঘরের মধ্যে, মা এরকম বলছিলেন। হ্যাঁ তো বলছে কি যে কই কিছু না তো, হ্যাঁ কিছু না। এইবারে বলছে ঋষি বলছে একদিন রাত্রির বেলা ও ঘুমিয়ে রয়েছে, কত রাত যে তার কোনো ঠিক নেই, আচানক ওর যখন ঘুম ভেঙেছে ও তখন দেখছে বিছনার মধ্যে আহেরি নেই, বিছনার মধ্যে আহেরি নেই, অথচ আহেরির গলা পাওয়া যাচ্ছে। হ্যাঁ আর গান করছে, মানে বলছে ও যে কি একটা মানে সেই আগেকার দিনের যেই সমস্ত গান একটা মানে নাকি নাকি সুরে এইরকম একটা গান ও করছে। যখন ওর কানে গেছে তখন ঋষি উঠে স্টোর রুমে গিয়ে না ও দেখে পুরো চমকে গেছে, এটা কে? বলছে শাড়ি জানি একটা কিরকম পরেছে, মানে ওটা যে কেমন ধরনের শাড়ি পরা আমি জানি না, এই শাড়িটাও পরলো কোথার থেকে, কেন ও বাড়িতে শাড়ি পরে না, ও শাড়ি পেলো কোথার থেকে?
তারপরে কি করেছে ও, মানে বলছে হাতের মধ্যে বসে বসে গান করছে, আর হাতের মধ্যে আলতাটাই বা কেন ওখানে ওদের ইউজ করে না কেউ বাড়িতে আলতাটাই বা ও কোথায় পেলো, হাতের মধ্যে আলতা গুলে ও ঠোঁট রাঙাচ্ছে, হাতের মধ্যে আলতা গুলে ঠোঁট রাঙাচ্ছে, পায়ে আলতা পড়ছে, হ্যাঁ, আর ওই রকম গান করছে। সেই গানটা যে কি গান মানে ও ও বুঝে উঠতে পারছে না। তখন ওনা ও ভ্যাবাচাকা খেয়ে গিয়ে না, এই হাইরি কি করছো তুমি এখানে, হ্যাঁ, তখন বলছে কি হাসছে, হেসে হেসে বলছে কি, কি বলছো বাবু, হ্যাঁ আমার কথা রোশনির কথা তোমার মনে পড়লো, এতদিনে তোমার রোশনির কথা মনে পড়লো, হ্যাঁ দাঁড়াও একটু সেজে নি, দাঁড়াও একটু সেজে নি, হ্যাঁ বলছে। আর না সেই একটা অশ্লীল অঙ্গভঙ্গি করছে, কেমন জানি একটা হাসছে, আর ওকে এরকম বলছে, হ্যাঁ। তখন না ওই ঋষির তখন মনে হলো যে ও ঘুমের ঘোরে মনে হয় স্বপ্ন দেখছে। তখন ও আহেরিকে এরকম জড়িয়ে ধরে এরকম যখন নিয়ে আসছে, ও যেন মনে হচ্ছে ড্রিঙ্ক করলে যেই রকম টলছে, হাক হাক করে একটা সেই রসের একটা হাসি, ওই রকম হাসছে আর বলছে যে রোশনিকে তোমার এত ভালো লাগে বাবু, রোশনিকে তোমার এত ভালো লাগে, এরকম বলছে। যখন এই কথা বলছে ঋষি তখন কি করেছে, যে বলছো কি তুমি, একদম চুপ চুপ করো তুমি, আর তুমি এগুলি কি পেয়েছো, কোথায় পেলে এই সমস্ত আলতা টালতা, তুমি এইভাবে এই বিশ্রীভাবে ঠোঁট রাঙিয়েছো কি করতে, বলে ও তখন আহেরিকে নিয়ে এসে একদম, ও কিন্তু টলছে, মনে হচ্ছে ও ড্রিঙ্ক করলে যেরকম ওই রকম টলছে, তালে 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 টলছে করে ও নিয়ে এসে বিছনার মধ্যে ওকে শুইয়ে দিয়েছে। যখন বিছনার মধ্যে শুয়ে দিয়ে এইবার তো আর ঋষির চোখে ঘুম নেই, যে ও করছে কি এটা, হ্যাঁ কি হলো, ওর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল। এখন এইটা নিয়ে না ও মানে মাকেও কিছু বলতে পারছে না। তো সেই সময় ও কি করেছে, ওকে পুরো একদম এই সমস্ত কাপড় টাপড় ওই সমস্ত কাপড় চেঞ্জ করিয়ে ও তখন বলছে যে না এটা তো ঠিক ব্যাপারটা ঠিক হলো না, তাহলে কি ওদের বাড়িতে ফোন করবো এটা নিয়ে, তা হচ্ছে তোর কি না কি করেছে স্বপ্নের ঘোরে, এটা নিয়ে আবার বাড়িতে বলবো, একটা বিশ্রী ব্যাপার হবে, ওর মা বাবা চিন্তা করবে, থাক দরকার নেই, দেখি না আমি। এইবারে কি এই রকম রাতের পর রাত ও ওই ঘরটার মধ্যে যাচ্ছে, আর ওই রকম একটা মুদ্রা একটা ভঙ্গি করে ওই ঘরের মধ্যে ও নাচ করে, ঘরের মধ্যে ও গান করে, পুরো এখন ও ওই আয়নাতে বিভোর, ওই আয়না ছাড়া ও সাজে না, আয়না ছাড়া থাকে না, ওর খাওয়া ঘুম পুরো ওর চলে গেছে ওই ঘরটার মধ্যে, ও ওই রকম করে। শাড়ি পরে একটু মানে অশ্লীলতার ছোঁয়া থাকে, কথার মধ্যে একটা মানে অন্যরকম একটা অশ্লীলতা, মানে একটা বাজেভাবে ওর একটা হাসির আওয়াজ, এইগুলি ও করতে থাকে, হ্যাঁ। তো যখন এই রকম হচ্ছে, তো সেই সময় ও বলে কি না এবার তো আর ওকে এটা আর প্রশ্রয় দেওয়া যাবে না, ওর বাড়ির লোককে ডেকে নিশ্চয়ই হয়তো ওর কিছু একটা ব্যাপার ভেতরে ভেতরে ঘটছে, আমরা বুঝতে পারছি না, ওকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, আর ওর বাড়ির সাথে আলোচনা না করে এটা তো আমি করতে পারি না। তো এখন ওর বাড়িতে যখন খবর দিয়েছে, তখন ওর বাবা আর ভাই এসেছে। তো ভাই এরকম সোফার মধ্যে বসেছে, আর বাবা এরকম বসেছে, তখন বলছে কি যে কোথায় আহেরি, কোথায় ডাকো তো। তো তখন ঋষি গিয়ে বলছে আহেরি বাবা ভাই এসেছে, আসো এই ঘরে আসো, তুমি কি করো সারাদিন ওই ঘরটার মধ্যে, তুমি বলছে আর বলবেন না বাবা, আমি পুরো ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, হ্যাঁ। তখন বলছে আচ্ছা ঠিক আছে ও আসুক না, দেখি আমি ওকে জিজ্ঞাসা করি ওর অসুবিধাটা কোথায় হচ্ছে। তখন বলছে কি কাচের গ্লাসের মধ্যে একটা শরবত নিয়ে এসেছে, আর এত বিশ্রীভাবে একটা শাড়ি পরেছে, ও এগুলি পাচ্ছে কোথায় সেটা জানি না, হয়তো তাহলে ও কখনো বাইরে বেরাচ্ছে এইগুলি কিনে নিয়ে আসছে। মাথার মধ্যে বলছে ফুল বাঁধা, মাথার মধ্যে ফুল ওর বাঁধা, ও এমন একটা বিশ্রীভাবে ঘরের মধ্যে ঢুকে ওর ভাইকে বলছে বাবু নে এটা খা, বলছে আর হাসছে, হাহা করে হেসে এরকম গায়ের মধ্যে গড়িয়ে পড়ছে।
তখন ওর ভাই বলছে, এই দিদি করছিসটা কি, বলে এরকম ধরে না ওকে যখন এরকম ঝাঁকুনি দিচ্ছে, ও তথাপি না ওই রকম করে অঙ্গ ভেঙে ভেঙে শরীরের ঢল তুলে তুলে ওই রকম হাসছে। তো সেই সময় ওরা সবাই বুঝতে পেরেছে যে ও একটা মানে দিনের দিন ও একটা মানসিক রোগী হয়ে যাচ্ছে, ওকে ইমিডিয়েটলি কিছু একটা যদি না করা যায় ও পুরো মানে ওর যেই ধরনের দেখলাম ও কিন্তু পুরো উন্মাদ হয়ে যাবে। তারপরে তখন ও বলছে জানেন সারা দিন আয়নার কাছে বসে থাকবে, সারা দিন সাজবে, ওর মাও এসে নানান রকম কথা বলছে, এইরকম ও করতে থাকে। তখন ওর বাবা ঠিক করলো, ভাই ওই সবাই ঠিক করলো যে একটা ভালো ডাক্তার ওকে নিশ্চয়ই দেখাতে হবে। তো চলো আমরা সবাই মিলে তাহলে একটা একদম খুব রিসেন্ট মানে পরের দিনই আমরা গিয়ে একটা ডাক্তার ওকে দেখিয়ে আসি, এইভাবে ওকে আর রাখা যাবে না। আর যাইমো আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই মানে একটা এমন জায়গায় রাখেন ওই ঘরটাতে যাতে ও না ঢুকতে পারে। হ্যাঁ, আপনি তো বলছেন সারাদিন ওই ঘরটাতেই থাকে। তো বললো যে পরের দিন কথা হলো যে হ্যাঁ পরের দিন আমরা এরকম ওকে নিয়ে যাব। তো আহেরিকে যখন পরের দিন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখলো, সব শুনলো, ওই ডাক্তারের সাথেও না ওই রকম করে কথা বলছে, হাসছে, হ্যাঁ, আর সবাইকেই বাবু বাবু করে কথা বলছে। আর কথার টানটা না মানে একটা যেন অন্য রকম, যেটা কিনা ছেলেদের কাছে মানে এটা জানে যে এই ধরনের কথা কোথায় বলে। পুরো এই ও যেই স্টাইলের কথা বলছে এই কথাগুলি একমাত্র বণিকালয়ে এই ধরনের কথা বলা যায়, নিষিদ্ধ পল্লীতে। তো তখন ওকে পুরো ডাক্তার পুরো চেক করলো, সব ওর হিস্ট্রি সব জানলো, সব শুনলো, কিন্তু বলছে যে মিলছে না, মানে আপনাদের ফ্যামিলির সাথে ও যেইগুলি করছে কোনো হিস্ট্রিতে এইটা মিলছে না। তথাপি আমি ওকে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ দিলাম, ও কিন্তু রেগুলার ঘুম মানে প্রচুর পরিমাণে একবারে খাওয়ার জন্যে না, মানে ওকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, রেগুলার ওকে আমি ঘুমের ওষুধ দিলাম, ও ঘুমাবে। আর এমনি ওর সমস্ত ওষুধ দিলাম, ওকে কেউ ডিস্টার্ব করবেন না, ও যতটা সম্ভব ঘুমাবে, খাওয়া আর ঘুমটা ও ঠিক করুক, একটু রেস্টে থাকুক, হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক ওই যে যখন ওকে নিয়ে আসলো, নিয়ে এসে দুপুরবেলাতেই ওকে খাইয়ে দাইয়ে, যেহেতু ও এইরকম রাতের পর রাত করছে, উঠে যাচ্ছে, জেগে যাচ্ছে, তো ও সারা দুপুর পুরো ঘুমালো, পুরো সারা দুপুর ঘুমিয়েছে। ওর তখন ঋষি বলছে যাক ভালো হয়েছে, এই ঘুমটা ওর দরকার ছিল। এইবার ও ভাবছে কি হয়তো ফ্রেশ হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর। তো যখন ও মানে ঘুমিয়ে রয়েছে আর ঋষিও ভাবলো ঠিক আছে সুস্থ আছে, ও ঘুম থেকে উঠলো, উঠে সেই মানে খেলো দিলো, মানে খাচ্ছেও, এবার যেহেতু খাবার খেত না, খাবার ওষুধও দিয়েছে, প্রচুর পরিমাণে খেয়েছে, খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে, একটা নেশার মতন ও ঘুমাচ্ছে। তো রাত্রির বেলা কি করেছে, ঋষি যখন শুয়ে রয়েছে, হঠাৎ ঋষি শুনছে যে ওই ঘরটার মধ্যে ঘুঙুর পাই দিয়ে কেউ নাচ করছে। যখন ঘুঙুর পাই দিয়ে নাচের আওয়াজ হচ্ছে, ঠিক যেন তালে তালে কোনো নর্তকী ওই ঘরটার মধ্যে নাচছে। এইটা যখন, আর ও তো একটা আতঙ্কে, ওর তো ঘুম আসতো না, ওর একটা আতঙ্ক থাকতো সবসময়। তখন কি করেছে, ওর ঘুমটা যখন ভেঙে গেছে, একদম ও যখন ছুটে একদম ওইখানে গেছে, দেখে দরজাটা খোলা, ও নাচ করছে ঘুঙুর পাই দিয়ে। তখন ও যখন গেছে, ওকে দেখে ওই রকম হাসছে আর বলছে এই বাবু আয় না, আমার নাচ দেখবি আয়, আমার নাচ দেখবি আয়। তখন আর ও থাকতে পারেনি, না থাকতে পেরে একটা ওর গালের মধ্যে ও ঠাস করে একটা চর মেরেছে, ঠাস করে একটা চর মেরে বলছে ন্যাকামো করছো তুমি রাত্রির বেলা, হ্যাঁ কি করছো তুমি এইগুলি, কি হয়েছেটা কি, তুমি কি করতে চাও, মানে স্বাভাবিক আর তো ধৈর্য রাখা যাচ্ছে না। তখন ওর বাবা চলে এসছে, ওই আওয়াজ পাচ্ছে তো, বাবা এসছে, মা এসছে, বলছে একদম বিদেয় করে দে, তো আর সহ্য করা যাচ্ছে না, এটা মানে মান সম্মান নিয়ে টানাটানি, আত্মীয় স্বজন বলবেটা কি ওকে। তারপরে বলছে কি ঠিক আছে তোমরা যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি, ঘরে নিয়ে যাচ্ছি। আর ওই রকম ওর কোনো গ্রুপক্ষেপ নেই, ও ওই রকম টলতে টলতে যেন মনে হয় ড্রিঙ্ক করেছে, টলতে টলতে হাসতে হাসতে ওর সাথে এসে আবার ওকে তখন ওই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো পরের দিন কি হয়েছে,
মানে পরের দিনের ঘটনাটা ওরা বলছে যে সেদিন যেন কেন আমাদের কি যে একটা মানে শরীরের মধ্যে একটা মানে মানে অবসন্নতা, মানে আজকের পরিবেশটা একটা যেন মনে হচ্ছে দুঃখ কষ্ট চারিদিকে যেন মানে একটা মানে ঘিরে ধরেছে আমাদের, এই রকম একটা ব্যাপার। তখন বলছে কি যে সেই দিন আবার ঘুম থেকে যখন উঠেছে এত কাক ডাকছে, এত কাক ডাকছে, মানে অকল্পনীয় কাক ডাকছে, একটা মানে মানে কি যে ভয়ের একটা সৃষ্টি ওদের মধ্যে ওই দিনটা যেন তৈরি হচ্ছে, যেন মানে কিছু একটা অঘটন আজকে ঘটে যাবে এই রকম। আর ঠিক তাই দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে এরকম দেখছে মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, থম হয়ে রয়েছে আকাশটা, অথচ কোনো বৃষ্টি নেই। তো যাই হোক ওরা কি করেছে, সবাই যে তাড়াতাড়ি করে জানলা দরজা এরকম বন্ধ টন্ধ করে যে বৃষ্টি আসবে, সব এরকম করতে করতে প্রায় সন্ধ্যা, বৃষ্টি হয় না, অথচ পুরো অন্ধকার করে একটা মেঘ করে আছে। আর যেন মনে হচ্ছে হাওয়াকে কেউ মনে হচ্ছে ও বলছে কি যেন ওটাকে আমার বাড়িতেই হচ্ছে না, আশেপাশেও এরকম হচ্ছে, হাওয়াটা মনে হচ্ছে কেউ আটকে দিয়েছে, যে না হাওয়া হচ্ছে না বৃষ্টি হচ্ছে। তো তারপরে গিয়ে রাতের বেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টি হচ্ছে যেন মানে সব ধরা রসাতালে চলে যাবে। আর বাজ পড়ছে, মনে হচ্ছে ইচ্ছা করেই যেন বাজগুলি আমাদের বাড়িতেই পড়ছে। হ্যাঁ, তো ওরা তো মানে সবাই অত বৃষ্টিতে যখন সবাই ঘুমিয়ে রয়েছে, তো কারোর আর হুঁশ নেই যে মানে এরকম এতটা বৃষ্টি হচ্ছে, ওরা সবাই যে যার রাত্রেবেলা পুরো ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা হঠাৎ যখন ঋষির হুঁশ ফিরেছে, তখন দেখছে যে পাশে আহেরি নেই। পাশে আহেরি নেই, কি হলো, এমনিতে তো কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তখন আবার ঋষি গেছে ওই ঘরটায়, ওই ঘরটা পুরো ফাঁকা, ওই ঘরটায় কিছু নেই, এমনকি ওই ঘরটার মধ্যে আয়নাটাও নেই, ঘরটার মধ্যে আয়নাটাও নেই। তারপরে দেখা গেল ওরা তখন তাড়াতাড়ি করে ওর মাকে ডেকেছে, বাবাকে ডেকেছে, ও বাবা শিগগিরই ওঠো, সবাই তোমরা শিগগির ওঠো, আহেরিকে পাওয়া যাচ্ছে না, আহেরিকে পাওয়া যাচ্ছে না বলে তখন তাড়াতাড়ি করে দরজাটা, মানে সেই বৃষ্টি গাছপালা মানে ওই রকম ঝড়, মানে তন্ন তন্ন করে দিয়েছে সব কিছু। তখন বাইরে বেরিয়ে দেখে যে আহেরি ওইখানেই, ওইখানেই আহেরি, মানে এখন ওর গায়ে বাজ পড়ুক, রাত্রে ও বাইরে কেন বেরিয়েছিল, বাজ পড়েছে কি কি পড়েছে, ও এরকম মরে, মানে কখন মরেছে, হয়তো রাত্রেই মরেছে, মরে শক্ত হয়ে রয়েছে এরকম। হ্যাঁ, তারপরে তো সবাই ছুটে এসে একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে, চিৎকার চেঁচামেচি, সব শিগগিরই আসো, আশেপাশের থেকে সব এসছে। আসার পরে ওর বাবাকে ডাকা হলো, ওদের প্রত্যেককে ডাকা হলো, ডাকার পর আত্মীয় স্বজন সবাই আসলো, যেন ওর তো ভয় লাগছে যে কি জানি আবার এটা নিয়ে পুলিশ কেস না হয়ে যায়, যেহেতু আগে এইরকম ও করছিল, ওর বাবাকে ডাকা হয়েছিল। সবাই আসলো, অ্যাম্বুলেন্স ডাকা হলো, কিন্তু হলে কি হবে, ও তো মারা গেছে। তখন ওই সে হসপিটালে যখন নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে, ডাক্তার তখন ওকে দেখলো, দেখে ডাক্তার দেখেই বলেছে যে বাজ পড়েছে, বাজ পড়ে ও মারা গেছে। তারপরে পোস্টমর্টম করলো, তাতেও ওইটাই এসেছে। তো সেই দিক দিয়ে ওর বাবা, ওরাও তো ভালো ছিল, তো সেই কারণে জানতো যে মেয়ে এরকম একটা ভুগছিল, ওরা তো জানে পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তো ঘটনাটা অন্য কিছু, যেটা কিনা ওরা আজও অবধি জানতে পারেনি। অনেককেই এরকম জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কেউ বলে উঠতে পারেনি। তো সবারই একটা ধারণা আছে যে ওই আয়নাটা এমন একটা কোনো মানে ছিল, যে কিনা হয়তো মানে ওই রকম একটা জায়গায়, একটা নিষিদ্ধ পল্লীর কারোর একটা হয়তো ওই আয়নাটা ছিল, সে কিনা ওই আয়নার মানে তার আত্মাটা, সে যখন মারা যায় তাকে সে টর্চার করেই হোক বা যেভাবেই হোক যখন মারা হয়েছে, তো সেই সময় হয়তো ওই আয়নাটার মধ্যে তার আত্মাটা ছিল। আর সব সময় যেহেতু ও আয়নাটার সাথে থাকতো, তো সেই আত্মাটা ওকে বশে করে নিয়েছিল, ওর রুটা ওর ভেতরে চলে এসেছিল। হ্যাঁ, তো সেই কারণে ও কি করেছে, ওকে নিয়েই চলে গেছে, যখন দেখছে
যে এইখানে আর থাকা যাচ্ছে না, ও তখন চলে গেছে। আর সারা ঘর কেন, সারা বাড়িতেও ওই আয়নাটা আর খুঁজে পাইনি। তো যাই হোক, তারপরেও না ওরা আর ওই বাড়িতে থাকার সাহস পায়নি, কেননা ওদের কাছে বলছে, জানি না সত্যি কি মিথ্যে জানি না, আমাদের কানে না সবসময় মনে হচ্ছে ওই ঘুঙুর পরে ঘরের মধ্যে নাচ করছে, ঘুঙুর পরে আশেপাশে এইখানে ওইখানে সেইখানে আহেরি হেঁটে বেড়াচ্ছে। এখন এই রকম মানে আমরাও এবার যেন মনে হচ্ছে পাগল হয়ে যাব। আর আমার বাবা যেহেতু হার্ট পেশেন্ট, তো সেই কারণে আমার বাবারও মানে সবসময় একটা আতঙ্কে রয়েছে, এই বুঝি ছমছম করে আওয়াজ করে কেউ ছুটে যাচ্ছে, এই বুঝি মানে বলছে যে যদি নাও হয়ে থাকে, আমি মানলাম না, কিন্তু আমাদের যেন মনে হচ্ছে যে হ্যাঁ ওই রকম হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা ওই বাড়িটা বিক্রি করে দিলাম। বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা তখন আবার কলকাতায়, মানে এটা আমি বলছি, এটা আমি আর মানে ওরা কোথায় ছিল জানি না, এটাও বলছে যে আমরা তারপরে কলকাতায় চলে আসি। তো আমরা এখন কলকাতায় আছি, আর ইচ্ছে আর নেই যে ওই হোটেলটাকে নতুন করে আমি চালাবো, কেননা আমার ভেতরে সবসময় একটা ভয় কাজ করছে যে এই বুঝি আহেরিকে আমি দেখতে পাবো, আর ওই হোটেলটা খুললে আবার যদি ওর, এখন তো ও মারা গেছে মানে ও একটা আত্মা বা ও একটা ভয়ের জিনিস, তো ওই হোটেলটা খুললে ও যদি আবার ওই হোটেলের মধ্যে হাবি হয়ে যায় বা কিছু যদি একটা ঘটে, যেহেতু ওই হোটেলটা করার ইচ্ছে ওরই ছিল। হ্যাঁ, তো বললো যে আমরা চলে এসেছি, আর কোনো অ্যান্টিক জিনিস আমি আনিনি সঙ্গে করে, আহেরির কোনো স্মৃতি আমি আনিনি সঙ্গে করে। তাতে আমাকে যে যাই বলুক, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি যা আহেরির দেখেছি। তবে হ্যাঁ, আমি আর জীবনে বিয়ে করব না, ওকে কিন্তু আমি ভালোবাসি, ওকে আমি ভালোবাসি, কিন্তু ওর স্মৃতি আমি কিচ্ছু আমার কাছে রাখিনি। হ্যাঁ, তো সত্যি সত্যি খুব খারাপ লাগছে, বলছে যে আমি আর কোনোদিন বিয়ে করব না, আমি মা বাবাকে নিয়ে কাটিয়ে দেবো, আর হোটেলটাও আমি আর আর ওদের সাথে কথা বলতে যাইনি, যেটুকু অ্যাডভান্স আমার ছিল চলে গেছে, আমি আর কিচ্ছু করতে যাইনি। আর ওই বাড়ির থেকে আমি আহেরির কোনো স্মৃতি আনিনি। তাই ছিল আমার গল্প। আমার বলতে বলতে নিজেরই এতটা খারাপ লাগছে, হ্যাঁ, ঋষির জন্যে। ও সারা জীবন এখন বলছে যে আমি যতটা ওকে ভালোবেসেছি, সেই ভালোবাসার মধ্যে আর কোনো মেয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ, তো যাই হোক, এখনও আছে, ওইভাবেই আছে, মা বাবাকে নিয়ে থাকে, এরকমই থাকে আর কি। ভালো আছে, সুস্থ আছে, এইটুক বললো যে আমি সুস্থ আছি, ভালো আছি, আর মনের খবর আর কে কার রাখে। তো যাই হোক, এই ছিল আমার শেষ লাস্ট গল্প আর শেষ গল্প। বলো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। জানি না আজকে আমি কতটা কি দিতে পারলাম তোমাদেরকে, যেহেতু আমি সত্যি আজকে প্রচণ্ড মানে আমি বসতে পারছি না, আমার পাটা এতটা যন্ত্রণা করছে। সর্বাণী মৈত্র বলছে কি সর্বাণী মিত্রা বলছে কি সাংঘাতিক ঘটনা। সৌমি রয় বলছে খুব প্যাথেটিক এন্ড তৃষা বলছে সাংঘাতিক ঘটনা। সত্যি সাংঘাতিক, আমার নিজেরই খুবই খারাপ লেগেছে, যদিও গল্পটা আমি সেভাবে আর রেওয়াজ করতে পারিনি, আমাকে যখনই বলেছে ওই রকমই স্থগিত রয়েছে। আমি ওই একবার শুনেই তোমাদের কাছে মানে ইয়ে করেছি। বলো কেমন লাগলো তোমাদের, কমেন্ট করো একটু। বুলবুল লিখছে ভয়ের থেকেও বেশি কষ্ট লাগে, আমারও তাই, ভয়ের থেকে বেশি। হ্যাঁ, পরিণাম। সুমি রয় বলছে অসুস্থ হলেও আপনার পারফরমেন্সে কোনো খামতি নেই। থ্যাংক ইউ, এই জন্য এতটা ভালোবাসো, দেখো এতটা আমি তো পুরোপুরি 100% আজকে দিতে পারলাম না, তথাপি তোমরা আমাকে এমন এত ভালো ভালো ভালোবাসা দিচ্ছ না, সত্যি খুব ভালো লাগছে। টাটাই ব্যানার্জি লিখছে সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা এটা। শর্মিষ্ঠা হাজরা লিখছে খুব কষ্টে। ঠিক আছে, তাহলে কি আর কমেন্ট আসছে কি আসছে না? সৌমি রয় অনেকগুলো লাভ 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 লাভ। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। টাটাই ব্যানার্জি বলছে আপনি তাড়াতাড়ি সুস্থ হন। তাড়াতাড়ি সুস্থ হব, আবার যেতে হবে আমাকে। 23 তারিখে আমার একটা অপারেশন রয়েছে, তার আগে প্রোগ্রাম আছে, আসবো। 22 তারিখে কিন্তু প্রোগ্রাম আছে, তোমরা প্রত্যেকে থেকো। সেদিনও হয়তো আমি অল্পই কিছু তোমাদের কাছে রাখবো, যেহেতু পরের দিন আমাকে বেরিয়ে যেতে হবে।
তো ঠিক আছে, আরো বলো তোমরা সব কে কেমন আছো, ঝটপট ঝটপট এসো, চলে এসো, বলো একটু দেখি কমেন্টগুলি। তাতাই ব্যানার্জি বলছে হ্যাঁ দেখবেন শুন। ঠিক আছে, টাটা, গুড নাইট। মনে হচ্ছে আর কেউ কমেন্ট করছে না, আসলে আমার এখানে না পরে ওই তো সৌমিষ্ঠ হাজরা লিখছে গেট ওয়েল সুন দিদি। বুলবুল বলছে Thank you. রেস্ট নাও, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকো। সুস্মিতা রয় বলছে খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে, আর তোমাদের ভালো না লাগলে আমার খুব মন খারাপ হয়ে যায়, জানো তো। তাতাই ব্যানার্জি লিখছে ফুল কিউট অফ ডেন্টাল প্রবলেম অলসো। প্রবলেমের আর শেষ নেই। আর দেখো আমি যে বয়সে চলে এসেছি, এখন তো প্রবলেম শুরু হবে গো, আমার তো দুপা ঝুলছে কবরে। কিন্তু তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা সবাই আমার ভাই বোন দিদি আমার মেয়ে, তাই তোমরা সবাই সুস্থ থাকো। ভগবানের কাছে বারবার করে প্রার্থনা করি, জয় জগন্নাথের কাছে বারবার করে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো। ঠিক আছে, টাটা, গুড নাইট, আবার আসবো, আবার দেখা হবে।